নাসিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সামিয়াকে গ্রামে নিয়ে আসে। তখন সন্ধ্যা পেরিয়েছে। মাইরা ইরফানের সাথে এসেছে শুদ্ধদের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মাইরা ভেতরে এসে ফারাহকে দেখে অবাক হলো। ফারাহ এখানে জানতো না। এদিকে ফারাহ হঠাৎ মাইরাকে দেখে খানিকটা অবাক হয়। ফারাহ আর শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি, তারা এসে পৌঁছেছে। শুদ্ধ তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে। বলেছে ফিরতে একটু লেট হবে। ত্রিনা বেগম মায়রাকে দেখে অবাক হলো না। এই তো আধা ঘন্টাখানেক হবে। সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যে কোনো খবর এমনি ছড়িয়ে যায়। ত্রিনা বেগম মলিন মুখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা এগিয়ে গিয়ে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, আম্মাজান, সামিয়া আপু। ভদ্রমহিলা মায়রাকে জড়িয়ে ধরে, চোখের কোণে পানি। তার পেটে ধরা একটি মেয়েও না থাকুক, কিন্তু তিনটে মেয়ে ছিল তার। মায়রা, সামিয়া আর ফারাহ। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়। কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তেই কষ্ট দিয়ে দিয়েছিলেন। আর আজ হঠাৎই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন যেন নির্জীব করে দিয়েছে। ত্রিনা বেগম মায়রাকে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন, একটু দাঁড়া মা, গায়ে বোরখা জড়িয়ে আসছি। এরপর সামিয়ার ওখানে যাব। মায়রা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান দু হাতে মায়রার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ইট রুলস। তুমি কান্না অফ কর বার্ড ফ্লাওয়ার। মায়রা নাক টানল। ফারাহ বোকা চোখে চেয়ে আছে মায়রার দিকে। তার শাশুড়িকে দেখেও ফারাহ অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না কি হয়েছে। এগিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা? মায়রা ঘাড় বাঁকিয়ে ফারাহ দিকে চেয়ে বলে, এই গ্রামে আমার একটা আপু মারা গিয়েছে ফারাহ আপু। ফারাহ মন খারাপ করে বলে, ওহ। মায়রা ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি ঘরে যান, আমি আম্মাজানের সাথে আপুকে দেখতে যাব। ডট ডট ডট। ত্রিনা বেগম মায়রা আর ফারাহকে নিয়ে সামিয়াদের বাড়ি এসেছেন। চারপাশে অনেক মানুষ। ত্রিনা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ে, সাথে সামিয়ার মামি, মামা, শহরে যাদের বাড়িতে সামিয়া ছিল, তার কাকা কাকি, সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই 1 বছর ছিল, মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন ওই বাড়ি একা একা কি করে থাকবে? সামিয়ার দুটো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না। বলবে না, সামিয়া তুই আর কত সেই বিয়াত্তা পুরুষ নিয়ে পড়ে থাকবি। সামিয়া তাকে পাল্টা জবাবা দিবে না, আমি পারবো না রে। কথাগুলো ভেবে সীমার গলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল। ত্রিনা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে, তোর এই খারাপ আম্মাটাকে ক্ষমা করিস মা। মায়রা আর ফারাহ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মায়রার চোখ জোড়া ভেজা। ফারাহ আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারাহ বিস্ময়ে চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারাহ এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সামিয়া হত্যা করেছে। ওই যে আমাদের গ্রামের শুদ্ধ নামে যে ছেলেটা ছিল, ওর জন্য তো এই মেয়ে বিয়ে করছিল না। এখন হত্যা করেছে হয়তো। আর নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারাহ পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারাহ মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকল। তার কেমন রিয়েকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। মেয়েটি তার শুদ্ধর জন্য বিয়ে করত না। শুদ্ধর জন্য কি কোনোভাবে এই অবস্থা? ফারাহ কেন যেন কষ্ট হলো। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়েছে শুদ্ধর জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারাহ চোখজোড়া বিজল। মেয়েটি শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুদ্ধ তো তার স্বামী। ফারাহ মায়রাকে বলে, তার খারাপ লাগছে, তাই বাড়ি যাচ্ছে। এটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে।
কিছু দূর গিয়ে দেখল শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারাহ রাতের অন্ধকারে কোনো দিকে না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুদ্ধ দুবার কলিং বেল চেপেছে, তখনই পিছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাহকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারাহ দৌড়ে এসে শুদ্ধকে জাপটে ধরে। শুদ্ধ অবাক হয় সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন, আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝল ফারাহ ফুপিয়ে কাঁদছে, তখন ছেলেটা আরো চিন্তিত হয়। দু হাতের মাঝে ফারার মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারাহ, কাঁদছ কেন? পিছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে, কি হয়েছে মায়রা? মায়রা ডোক গিলল। ফারাহ শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রুকুচকে বলে, তুই কখন আসলি? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে, কিছুক্ষণ আগে। ফারাহ শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারাহ ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারাহ পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়রা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব। বাট একটু থেমে মায়রার মুখ তার দু হাতের আজলায় নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে, জানেন শিসওয়ালা? আসলে সামিয়া আপুর হায়াতে এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনই ছিল। তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক। তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিসওয়ালা। আপনি জানেন, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি। এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাককে ভালোবেসে নিজেই কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে, নামাজের পর আপুকে কবর দিবে। আপনি জানাজায় যাবেন শিসওয়ালা, প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, যাবো বার্ড ফ্লাওয়ার। আর কাঁদবে না, ওকে? ডট ডট ডট। ফারাহ ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারাহ দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো, হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল। বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাহকে আগলে নিয়ে বলে, আই ফারাহ পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এজন্য কাঁদছ? ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাহকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফারাহ পাখিকে অনেক ভালোবাসি। তো এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারাহ নিজেকে সামলে আবারও বলে, তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না। শুদ্ধ ফারাহ দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো। এরপর মৃদু হেসে বলে, আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি, জানো ফারাহ। কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল। আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না, প্রতিটা মানুষের একটা লিমিটেশন। আমারও লিমিটেশন ছিল। আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টাও ঘুমাইনি। প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানেরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম। পড়তাম। না পড়লে ফারাহ পাখিকে কিভাবে পেতাম বলো তো? কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামল। এরপর ফারাহকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেয়া তার শর্ত ছিল,
আমি ইস্টাবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়া হবে। ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারাহ সামনে দাঁড়িয়ে বলে, ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনো নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারাহ পাখি। তাই তোমাকে ভালোবাসার কোশ্চেন আর কখনো এভাবে করবে না। আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারাহ দিকে চেয়ে মৃদু হাসল। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন। ফারাহ কিছু বলল না, অবাক হয়ে শুদ্ধকে শুধু দেখল। ডট 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 পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আর ঘণ্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশ এসেছিল। কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ায় আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বামদিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হল না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেকদিন পর অন্তরার সে আগের নম্বর খোলা পেয়ে কল করেছিল। টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়। টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়। অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। জনি কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল, নাসিম অন্তরাকে বেশ কয়েকটা পপ দিয়েছিল। নাসিম গলা জেরে বলে, পপ এর জন্য সরি বলবো না। ওটা তোর প্রাপ্য ছিল। কাজটা ঠিক করিসনি। বারবিডল যেতে পারত, যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বারবিডল এর কিছু হলে ইরফান সত্যিই লহয়ের রাস্তায় ঘুরত। তুই বারবিডলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদুস্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ জন হতে পারে। আমি নাও বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবে থাকলাম, পেছনের কারণটা যখন ভালোবাসা তখন এই খারাপ হওয়ার উপাধিটুকুও আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই ওর কথা ভাবিস কেন? নাসিম হাসল, প্যান্টের পকেট হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটুও চিনিস না। ইরফান বারবিডলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়ায়। কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পিছন থেকে বলে, আরে এটা অন্তরা নাকি? কোন গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারাহর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই। আমার একটাই বউ, আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছি। হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম, ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়েছে, অস্ট্রেলিয়ায় থাকে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, হায় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলি। বউটা তো তোদের বোনকে দিয়ে বাথরুমের কমোড পরিষ্কার করাবে রে। বাংলাদেশ বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইত। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হইলি না ভাই। নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশ আসলে আমি সাথে কন্ট্যাক্ট করব। শুদ্ধ হাসল। অন্তরার ফোনে কল আসায় সে একটু সাইড দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু স্বামীয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না, স্বামীয়া রাগিয়েছে। ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন রাগিয়েছে জানিস? শুদ্ধ তার ফোনে ফারাহকে মেসেজ পাঠাতে টাইপ করে, আর 20 মিনিট পর আসছে পাখি। ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে, হ্যাঁ, কয়েকজন রাগিয়েছে শুনেছি। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে, এই বউটা মারাত্মক জ্বালায়।
বাট বহুত ভালো পাখি আমার। নাসিম আবারও বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে? শুদ্ধ শুদ্ধ ফোন পকেট রাখল। নাসিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে, হ্যাঁ মনে আছে। নামটা কি যেন ছিল? বাছা দিয়ে নাম ছিল মেবি। ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল শব্দ করে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আস্ত করলি কেন? নাসিম মৃদু হেসে বলে, এমনি, তোর জন্য ফারাহ অপেক্ষা করছে। যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল, মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের আমার অত পছন্দ নয়, দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি পোলা। একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আল্লাহ চাইলে আবার দেখা হবে। দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাক পপ দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা দোয়া করে দিলাম, তোর কপালে একটা দাগ। যা, লবৌ জুটুক। আর তোকে উঠতে বসতে লাথাবে আর বলবে, এই নাসিমা খালা আমারে ভালোবাসছিস কিনা বল। শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসল। শুদ্ধর কাঁধে থাক পপ মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে। খালা বলবি না একদম। সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসল। এরপর মৃদু হেসে বলে, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে, মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। শুদ্ধ মৃদু হেসে বলে, চেষ্টা করবি বলেছিস এটাই অনেক। নাসিম চোখ বুজে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে। ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না তাই না? শুদ্ধ মাথা নেড়ে বলে, জানি না। সাবধানে যা। এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, আই মেরিমা, বাসায় আসিস? আমার বউ সেই রাধে, কিন্তু আমি তোর ছাড়া বাড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে আসবি, বুঝলি? শুদ্ধর কথায় অন্তরা চোখমুখ কুঁচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসল। শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না স্বামীয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে স্বামীয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকল, শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে, বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, যা। শুদ্ধ ভ্রুকুচকে বলে, আবার আসিস? বুঝছি, আমার সুখে তুই মারাত্মক কষ্টিত। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছু বলল না। শুদ্ধ হাত দিয়ে বাইক স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে স্বামীর চিঠিটি পকেট রেখে দিল। কি দরকার চিঠিটি শুদ্ধকে দেয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা ফারাহ কে পেতে ছেলেটা নিজেই কত স্টো করেছে, স্টো পেয়েছে, এখন ভালো আছে। সেখানে স্বামীর এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো, যে মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না, এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর দোষ নেই। বরং সে এক জীবনে ফারাহকে ভালোবেসে কত কষ্ট করেছে, সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টার ছিল বলা যায়। তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙুল তুলতে দেয়নি। সবসময় বলতো, ফাইজ একজন ভাই, ও ঠিক আছে। আমি ঠিক আমার ফারাহকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনবো, তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছে তেমন। কিন্তু সে আর স্বামীর নিয়তি এরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে, তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রজনীয় খড়কুটোর মতো স্বামীয়া, যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমি পেলাম না মুক্তি। ডট ডট ইরফান মায়রাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায়, নাসিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝে এয়ারপোর্টে এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, এখান থেকে বের হবে না, ওকে? মায়রা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইরফান
হাতের মাঝে মায়রার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, বের হবে না এখানে থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রেগে যাব। বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মায়রা মৃদু হেসে বলে, বের হব না? সত্যি? আপনি এত এরাও পান কেন? ইরফান মায়রার মুখের দৃষ্টি বুলিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে হাত করতে এরাও পাইবার ফ্লাওয়ার। মায়রার কপাল চাপড়ে বলে, আপনি তো আমাকে হাত করেন না। ইরফান ছোট করে বলে, করে ফেলি। কথাটা বলে মায়রাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দিব। মায়রা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিলে খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকেই এগোচ্ছে। মায়রা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কি নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। ডট। নাসিম উল্টো ঘুরে পা এগোলে পিছন থেকে ইরফানের কণ্ঠে নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে, ইরফান তুই। ইরফান এগিয়ে এসে বলে, তুই এতে সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলায় জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? অ্যান্সার মি। নাসিম রোগ গিলল। ইরফান হঠাৎই গে নাসিমের কলার ধরে বলে, ফুলওয়ানিয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি গো করেছি, তুমি ভাঙাতে যাবি না? স্ট্রেঞ্জ। নাসিম অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মৃদুস্বরে বলে, তোর সামনে গেলে তুই খুব নকরবি বললি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তো খুব নহবি। নাসিম চোখ বড় বড় করে তাকায়। না চাইতেও হেসে ফেলল। ইরফান গে তাকায়। নাসিম নিজেকে সামলে বলে, সরি, মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে, যেখানে যাচ্ছিলি যা। আর একবার যদি আমার আশেপাশে দেখেছি, তোকে সত্যিই খুব নকরে ফেলবো আমি। নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়ল না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মৃদুস্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রুকুচকে বলে, আসতেই হবে। ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেসে গিয়েছিস। মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসল। অতপর বলে, হেডমাস্টারের গো না পড়লে সত্যি আর আসতাম না, কিন্তু এখন আসব। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসল। এই শব্দ বললে ইরফান গে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেট মোটা হেডমাস্টার বলে ডাকত। এখন বড় হয়ে ইরফানকে সেই টেক দিলে তরা গবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ল তু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে। তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট করে বলে, হুম। নাসিম হাতঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পিছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়রা আর সামিয়া, এই জনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি এই বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে মৃদুস্বরে বলে, আল্লাহ চাইলেই বারবিডলকে আমার নামে লেখাতে পারত, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকল। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ডট ডট ডট। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রাকে বেরিয়ে আসতে বললে মায়রা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে ইরফান মায়রাকে আগলে নিয়ে উল্টোপথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, ইরফান তোমার একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি।
তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে। এই অনেক সময় বহমান। চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মাইরা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মাইরা একটু পর পর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে, যে কোনো একটা কর, পর নয়তো আমাকে দেখ। মাইরা থতমত খেয়ে সেজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে দেখতে আমার বয়ে গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়। ইরফান ল্যাপটপ রেখে মাইরার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ও আইসি, তুমি যেটা এটা আমাকে আগে বলনি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনবো। ডোন্ট ওয়ারি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক! সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে, তাতেই এই লোকটা তাকে কেমন টেরাফেরা বানিয়ে দিচ্ছে। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনাকে আমি ছাড়ব না। ইরফান মাইরার সাথে চেপে দাঁড়িয়ে বলে, ওকে, ইউ ক্যান। মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না। বললে এই লোকটাও সব বোমার্কা কথাবার্তা শুরু করে দেয়। মাইরার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, একটা কথার উত্তর দিন তো। একদম সত্যি সত্যি দিবেন? ইরফান ভ্রুকুচকে বলে, বলো। মাইরা কোমরে হাত রেখে বলে, আমার ভাই মানে লাবিবের বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশহীনভাবে বলে, তোমার ভাইকে রে ফেলতে চেয়েছিলাম। দেন তার বাবা ঠিক হয়ে গিয়েছে। ইরফানের কথা শুনে মাইরা বিস্ময়ে চোখে তাকায়। অবাক হয়ে বলে, মানে? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, লাবিবকে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম। মাইরার চোখজোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মাইরার আপনকে আছে, তুই একটা ছোট্ট ভাই, আর তার সৎ মা। এই লোকটা এমন কেন? মাইরা ভাঙা গলায় বলে, আপনি আমার ভাইকে কি করে রতে চেয়েছিলেন? ইরফান ভ্রুকুচকে বলে, লাবিবের বাবার বোঝা উচিত ছিল, লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে। একটু থেমে আবারও বলে, ওই লোকটা আমার বার্ডফ্লাওয়ারকে খেতে দিত না, খাবারের প্লেট ছুঁড়ে ফেলতো তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্টই দিইনি। মাইরার সেই দিনগুলোর কথা মনে পড়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, খাওয়াই কি সব নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এটুকু বলে হঠাৎই মাইরা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি একটাও মানুষ? আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না। আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না। ইরফান রে গে বলে, ন। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। রে গে বলে, লাবিবের বাবার করাও হত্যা চা আপনার চোখে পড়ল। আর আপনি যে আমাকে দিনের পর দিন অপ রমে ছেন, সেসব ভুলে গিয়েছেন। আপনি আসলেই স্বার্থপর লোক। কথাগুলো বলতে বলতে মাইরার চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ডোক গিলে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ায়। হাতে মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে তো করার প্রতিটি মানুষ পানিশমেন্ট পাবে বার্ডফ্লাওয়ার। সে আমি হলেও। একটু টাইম দাও আমাকে। কথাটুকু বলে মাইরার মাথার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদুস্বরে বলে, লাবিবের বাবাকে জাস্ট এরা দেখিয়েছিলাম। মাইরা পিটপিট করে ইরফানকে দেখে। ডোক গিলল। সে দিয়ে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মাইরাকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মাইরার পাশে শুয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিয়েছি, বার্ডফ্লাওয়ার আমাকে কখনো বুঝবে না।